আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। আমরা গোলীয় ধারক সম্পর্কে আগের ক্লাসে ধারণা নিয়েছিলাম। যারা গোলীয় পাত ধারক সম্পর্কে যাদের ধারণা নেই তারা আগের ভিডিওটি দেখে এসো, তারপরে এই ভিডিওটি দেখো, ঠিক আছে? আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক সম্পর্কে আজকে আমরা জানবো। তো সমান্তরাল পাত ধারক, সমান্তরাল কথাটা বলার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই অনেকের আইডিয়া হয়ে গেছে যে সমান্তরাল পাত ধারকটা কীরকম বা কীরকম জিনিস নিয়ে এখানে আলোচনা করা হবে। তো দেখো, সমান্তরাল পাত ধারক হচ্ছে সেটাই যেখানে দুটো পাত যাকে আমরা সমান্তরালভাবে রাখবো, ঠিক আছে? সমান্তরালভাবে আমরা রাখবো। এবারে এই দুটো প্লেটকে সমান্তরালভাবে রেখে, ঠিক আছে, এবারে তাকে আমরা ধারক তৈরি করব, ঠিক আছে? সমান্তরাল পাত ধারক সেটা কি করে হবে? দেখো, ধারকটা তখনই তৈরি হবে, আমি যেরকম খুশি প্লেট দুটোকে রেখে দিলেই ধারক তৈরি হয়ে যাবে না, ঠিক আছে? এবারে কিছু কিছু কন্ডিশন আছে। এই দুটো প্লেটকে, এই দুটো প্লেটের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফল দুটো সমান হতে হবে, ঠিক আছে? এর ক্ষেত্রফল যদি এ হয়, এর ক্ষেত্রফলও এ হতে হবে, ঠিক আছে? তার মানে কি, উভয়ের মানে A1 A2 যদি আমি করে নিই তাহলে A1 ইকুয়াল টু A2, ঠিক আছে? উভয়ের ক্ষেত্রফলটাকে সমান হতে হবে, ঠিক আছে? তারপরে এই যে পাত দুটোর মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, পাত দুটোর মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, এটা খুব 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 ছোট হতে হবে, ঠিক আছে? খুব ছোট হতে হবে। কেন না, কারণ যার ফলে এই দুটোর মধ্যে যে ধারকত্বটা সেটা খুবই বৃদ্ধি পায়, ঠিক আছে? দূরত্বটাকে খুব ছোট হতে হবে। এবারে আমরা দূরত্বটাকে কম হলে আমরা ধারকত্বটা বাড়ে বলে দিচ্ছি। এখন আমরা সূত্রটা প্রমাণ করলে তারপরে আমরা বুঝতে পারবো যে না, সত্যিকারেরই বাড়ে, যে আমরা যখন দূরত্বটাকে খুব ছোট করে দেবো এই পাত দুটোর মধ্যে, তাহলে তখন কি হবে, যে এই ধারকটা যে সমান্তরাল পাত ধারকটা যে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, তাদের মধ্যে ধারকত্বটা খুব বৃদ্ধি পাবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এটা 1 নম্বর, এটা হচ্ছে এই যে ডিটা খুব ছোট হলে কি হয়, হোয়েন ধারকত্বটা বাড়বে, হোয়েন এর মধ্যবর্তী দূরত্বটাকে যে আমি ডি ধরে নিই, ডি খুব ছোট হতে হবে, খুব ছোট হতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস, এই দুটো প্লেটকে ইনফাইনাইট হতে হবে, ঠিক আছে? এই দুটো প্লেটকে ইনফাইনাইট হতে হবে, ইনফাইনাইট হলেই তো এই দুটো একটা সমান্তরাল পাতধারক তৈরি হবে, আর মধ্যবর্তী যে তাদের যে মধ্যবর্তী যে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে সেটাও কিন্তু সমান্তরাল হবে, ঠিক আছে? তো আমরা যে ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে আমরা এখন বলবো না, আমরা যখন সূত্র প্রমাণ করবো তখন আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে ধারণা নেব। আমরা এখন শুধু বলছি যে এই যে পাত দুটো, এই পাত দুটোকেও ইনফাইনাইট হতে হবে। এবারে তোমরা ভাবছো যে আমরা ইনফাইনাইট বলে দিচ্ছি, ইনফাইনাইট কি, আমরা পাত দুটো ইনফাইনাইট মানে এত বড় পাত আমরা কী করে তৈরি করব? ঠিক আছে, দেখো, এত বড় পাত আমাদের তৈরি করতে হবে না। আমরা ইনফাইনাইটটাকে বলছি কোনো একটা কিছু সাপেক্ষে। ধরো সাপোজ তুমি একটা মাঠে দাঁড়িয়েছো, তোমার একটা বন্ধু অনেক দূরে দাঁড়িয়েছে, অনেক দূরে, ঠিক আছে? অনেক দূরে দাঁড়িয়েছে, ঠিক আছে? দেখো, তোমার সাপেক্ষে কিন্তু তোমার বন্ধু একটা বিন্দু হয়ে গেছে, মানে তুমি তাকে বিন্দু দেখছো, একটা অনেক এত দূরে অবস্থিত তুমি তাকে বিন্দু দেখছো, ঠিক আছে? এবারে দেখো, তার মানে এই না যে তোমার বন্ধু একটা বিন্দুর মতো দেখতে, বিন্দুর মতো তার সাইজ, ঠিক আছে? তার মানে কি, তোমার সাপেক্ষে তোমার বন্ধুকে, তোমার যে ডিস্টেন্সটা এতটা বেশি হয়ে যেন তোমার সাপেক্ষে তোমার বন্ধুকে কি দেখাচ্ছে না, একটা বিন্দু দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি, যে কারুর সাপেক্ষে কাউকে একটা ছোট বিন্দু দেখছি, ঠিক সেরকমই আমরা কারুর সাপেক্ষে কাউকে একটা ইনফাইনাইট ভাবে ধরবো। কার সাপেক্ষে ধরবো? দেখো, এই দেখো, মধ্যবর্তী দূরত্বটাকে আমি যখন খুব ছোট করে দেবো, মধ্যবর্তী দূরত্বটাকে আমি যখন খুব ছোট করে দেবো, তখন কি হয়ে যাবে না, এই দূরত্বের সাপেক্ষে, মধ্যবর্তী দূরত্বের সাপেক্ষে এই যে ক্ষেত্রফলটা, এই যে পাত দুটোর ক্ষেত্রফলটা, এটা এতটাই বড় যে সেটা ইনফাইনাইটের মতো আচরণ করবে, ঠিক আছে? বোঝা গেল না? দেখো, মনে করো এই একটা এত বড় একটা কাগজ, ঠিক আছে? এই কাগজের, এই কাগজের কি হয়েছে না, এই ধরো মধ্যবিন্দুতে একটা, ধরো কোনো একটা পিঁপড়ে আছে, ঠিক আছে? খুব ছোট পিঁপড়ে, খুব ছোট। সেই পিঁপড়ের সাপেক্ষে কিন্তু এই পেপারটাকে, এই যে পেপারটাকে, এই পেপারটাকে কিন্তু পুরোটা কিন্তু ইনফাইনাইটই দেখাবে, ঠিক আছে? এটা ইমাজিনের বিষয়, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এবারে দেখো, এবারে কি হবে, তাহলে আমরা বললাম যে সমান্তরাল পাতধরকটা কীভাবে তৈরি হয়। সমান্তরাল পাতধরকটা আমরা কী করে তৈরি করলাম, দেখো, দুটো প্লেটকে আমরা রেখেছি কাছাকাছি, আর তাদের মধ্যে ডিস্টেন্সটাকে আমরা খুব ছোট করেছি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, তাদের মধ্যে যে দুটো পাত, দুটো পাতের ক্ষেত্রফলকে আমরা সমান করেছি। তৃতীয় হচ্ছে যে আমরা তাদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা, তাদের মধ্যে যে ক্ষেত্রফল, তাদের এক একটা প্লেটের যে ক্ষেত্রফল তার সাপেক্ষে খুব ছোট করেছি, ঠিক আছে? এইভাবেই আমরা সমান্তরাল পাতধারক তৈরি করি, ঠিক আছে? দেখো, এবারে সমান্তরাল পাতধারককে আমরা যখন চার্জিং করব, সেই চার্জিংটা কি করে হবে, আমরা একটু ধারণা নিয়ে তারপরে আমরা সূত্রে চলে যাচ্ছি যে সমান্তরাল পাতধারকের ধারকত্বটা কীভাবে আমরা নির্ণয় করব, সেটা আমরা সেখানে চলে যাব, ঠিক আছে? দেখো, চার্জিংটা একটু বলে দিই। চার্জিংটা হচ্ছে, দেখো, এই তো দুটো প্লেট,
মধ্যবর্তী দূরত্বটা খুব ছোট আমি বলে দিয়েছি, ঠিক আছে। দেখো এটাকে চার্জিং করবে কী করে, এই প্লেটের সঙ্গে আর এই প্লেটের সঙ্গে দুটো প্লেটকে জুড়ে একটা ব্যাটারির সঙ্গে জুড়ে দেবো, ঠিক আছে। দুটো প্লেটকে যখন আমি একটা ব্যাটারির সঙ্গে জুড়ে দেবো, এটা তো পজিটিভ প্রান্ত, এটা তো নেগেটিভ প্রান্ত, তাহলে এখান থেকে কী হবে, তাহলে পজিটিভ প্রান্তের দিকে ইলেকট্রন এই পাত থেকে বেরিয়ে আসবে, এই পাত থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে পজিটিভ প্রান্তের দিকে, ঠিক আছে। ইলেকট্রনকে বেরিয়ে আসবে, দেখো ইলেকট্রন বেরিয়ে আসে কি এই প্লেটের এই যে পজিটিভ প্রান্তে এসে কি থেমে যাবে, তা না। ব্যাটারির কাজ কি, ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে সার্কুলেট করা, আর ইলেকট্রনকে সার্কুলেট করা মানে কি, তার ঠিক বিপরীত দিকে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, ঠিক আছে। দেখো তাহলে ইলেকট্রনটা এদিক দিয়ে এসে এরকমভাবে ইলেকট্রনটা যাচ্ছে, দেখো মনে করো এই প্লেট থেকে যদি 3টা ইলেকট্রন বেরোয় তাহলে 3টা পজিটিভ চার্জ এখানে হবে, ঠিক আছে। আর এই প্লেটে ইলেকট্রনটা আসবে, ঠিক আছে, ইলেকট্রনটা আসবে, এই প্লেটে কিন্তু 3টা নেগেটিভ চার্জ হবে, তার মানে এখান থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে এসে এই প্লেটে তারা যুক্ত হলো, ঠিক আছে। তারা দেখো ইলেকট্রন বেরিয়ে এসছে মানে পজিটিভ চার্জ হয়ে গেছে, 3টে ইলেকট্রন বেরিয়ে এলে 3টা পজিটিভ চার্জ, ঠিক সেরকমই এখানে সমপরিমাণ নেগেটিভ চার্জ হবে, দেখো মাইনাস 3টা মাইনাস হবে এখানে, 3টে ইলেকট্রন এসে যেহেতু এই প্লেটে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা চার্জিং ডিসচার্জিং, চার্জিংটাও আমরা বুঝলাম, ঠিক আছে। তাহলে আমরা চার্জিংটাও আমরা বুঝলাম। এবারে দেখো এবারে আমরা কি করব না, তা আচ্ছা তোমাদের এখানে আরেকটা জিনিস বলে দিই, যে এখানে হয়তো ভাবছো যে এখানে ইলেকট্রনটা কী করে বেরোলো, এখানে ইলেকট্রন কোথায় ছিল, এখানে তো পাত, তো পাতের মধ্যে ইলেকট্রন কোথায় ছিল, দেখো পাতও তো অনেক পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণুর মধ্যেও নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে ঘিরে অনেক ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে। সেই ইলেকট্রনের মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রন মুক্ত ইলেকট্রন আমরা তো কোনটা জানি আর বলার দরকার নেই, মুক্ত ইলেকট্রন হলো সেগুলো যেগুলো দূরত্ব নিউক্লিয়াস থেকে অনেক বেশি হওয়ার কারণে ওই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল সেরকম থাকে না, ঠিক আছে। তাই জন্য ওই ইলেকট্রনগুলো ইজিলি কক্ষপথ থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, সেগুলো কি বলছে ফ্রি ইলেকট্রন, আর সেই ফ্রি ইলেকট্রনগুলোই দেখো এই পাত থেকে বেরিয়ে এসে এইভাবে সার্কুলেট করছে, ঠিক আছে। এই পাত থেকে 3টা ইলেকট্রন বেরিয়েছে, তাই এখানে 3টা পজিটিভ চার্জ দিয়েছি, আর সেই 3টে ইলেকট্রন এসে এই পাতে তারা যুক্ত হয়েছে বলে এই পাতে আমরা 3টা নেগেটিভ সাইন দিয়েছি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দুটো প্লেটকে চার্জ করতে পারি, ঠিক আছে। চলো এবারে আমরা কি পড়বো না, এবারে আমরা পড়বো যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ঠিক আছে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আমরা কিন্তু নির্ণয় করব। দেখো আমরা কিন্তু পড়েছিলাম যে গোলীয় পাত ধারকের ধারকত্ব আমরা, দেখো আমরা তখন কি জেনেছিলাম যে গোলীয় পাত ধারকের ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করেছিলাম, তখন তো বলেছি সি ইকুয়াল টু কিউ বাই ভি করে আমরা নির্ণয় করেছিলাম, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে কী হবে, আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করব, সেটা এবারে দেখো। মনে করো সমান্তরাল পাত আমি আঁকছি, কিন্তু সমান্তরাল পাত, ঠিক আছে, সমান্তরাল পাত, আর এই পাতগুলো কিন্তু আমি তো বলেছি যে ইনফাইনাইট হবে, কিসের সাপেক্ষে না, তাদের মধ্যবর্তী দূরত্বের সাপেক্ষে পাত দুটো, ঠিক আছে। দেখো এবারে দেখো আমি কি করছি না, এটাকে ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। মনে করো এটাকে আমি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি, আর এটাকে আমি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি, ঠিক আছে। দেখো পজিটিভ প্রান্তের সঙ্গে এখানে যদি আমি যুক্ত করি তাহলে এখানে কী হবে, প্লাস চার্জ হবে, আর এখানে নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা মানে এখানে মাইনাস চার্জ হবে, ঠিক আছে। দেখো এবারে দেখো এই পাত দুটো কি সমান্তরাল পাত, দুটো পাত ধারক সমান্তরাল পাত, ঠিক আছে। আর এটা খুব বড় পাত, তাহলে আমি তো বলেছিলাম যে সমান্তরাল পাত হলে তাদের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা সবসময় সুষম ইলেকট্রিক ফিল্ড হবে, ঠিক আছে। দেখো আমরা সুষম ইলেকট্রিক ফিল্ড আমরা সেটাকে এখানে এঁকে দিয়েছি বলরেখা দ্বারা। সুষম ইলেকট্রিক ফিল্ড আঁকার কীভাবে আঁকবো সেটাও আমরা জেনেছি, যে দেখো ইলেকট্রিক ফিল্ডগুলো বলরেখাগুলোর দূরত্ব পরস্পরের থেকে সমান হতে হবে, এমন নয় যে বলরেখাগুলো কোথাও ঘন হয়ে গেছে, বলরেখাগুলো কোথাও পাতলা হয়ে গেছে, মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যা কোথাও সমান হচ্ছে না, এরকমভাবে আমরা আঁকবো না, সব জায়গায় কিন্তু একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যা কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। তো সেইভাবে আমরা সুষম ইলেকট্রিক ফিল্ড রাখবো, সেগুলো সম্পর্কে আর বলবো না। দেখো মধ্যবর্তী অংশে ইলেকট্রিক ফিল্ড, সুষম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, ঠিক। দেখো তার মানে কি, আমি যে কোনো বিন্দু নিলেই সেখানে ইলেকট্রিক ফিল্ডের মানে আমি সমান পাবো, যেহেতু সুষম ইলেকট্রিক ফিল্ড। আমি এইটাকে পরিষ্কার করে এখানে আঁকছি, ঠিক আছে, পরিষ্কার করে এঁকে দিচ্ছি। মধ্যবর্তী অংশে সুষম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, মনে করো এই বিন্দুতে মধ্যবর্তী অংশে সুষম ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, ঠিক আছে। দেখো এই বিন্দুতে আমি যদি একটা বিন্দু নিই, সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে, দেখো ইলেকট্রিক ফিল্ড যদি আমরা এই বিন্দুতে নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই বিন্দুতে একটা প্লাস আধান রাখবো। প্লাস আধান রাখলে দেখো এই পাতটাকে যদি আমরা
ধরো এটা 1 নম্বর পথ, এটা ধরো 2 নম্বর পথ, ঠিক আছে। তাহলে 1 নম্বর পথের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে এই দিকে, ঠিক আছে। কারণ আমরা এখানে প্লাস আধান রেখেছি, প্লাস আধান রাখার জন্য এই পাতের দ্বারা এটা বিকর্ষণ করবে, যেহেতু এই পাতে প্লাস আধান আছে, তাহলে এই দিকে হবে E1 এর অভিমুখ। আর E2 দেখো, E2 তে মাইনাস আধান আছে, E2 মানে এই পাতটা, এই পাতে মাইনাস আধান আছে, তাহলে এই পাতের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ ঠিক দেখো সেই সেম দিকেই হবে, ঠিক আছে। কারণ আকর্ষণ করবে এই বিন্দুতে প্লাস আধান রাখলে। তাহলে দেখো E1 E2 এর অভিমুখ একই দিকে হচ্ছে, ঠিক আছে। তাহলে নিট এই বিন্দুতে নিট ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা কোন দিকে হবে দেখো, নিট ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা হবে E1 ইকুয়াল টু E2, ঠিক আছে। E1 প্লাস E2, নেট ইকুয়াল টু E1 প্লাস কী হচ্ছে না E2। এবারে দেখো, এবারে কী হবে দেখো, এবারে হবে, আচ্ছা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা কী জেনেছি যে কিউ ইকুয়াল টু সিভি, ঠিক আছে। আমরা সেখান থেকেই কিন্তু পাবো যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, আচ্ছা সরি কিউ বাই ভি। আচ্ছা এই ভিটা কিন্তু এই দুটো পাত দুটোর মধ্যে কিন্তু বিভব পার্থক্য, আর গোলীয় পাতধারকের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, সেখানে কিন্তু ভিটা হচ্ছে সেই গোলীয় পাতধারকের সারফেসের উপর যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মানটা, ঠিক আছে। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে আমরা সেখানে কিন্তু ভিটা ক্যালকুলেশন করেছিলাম যে এই গোলীয় পাতধারকের সারফেসের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবটা ছিল যে ভি, ঠিক আছে। আর এখানে কী হবে, এখানে অ্যাকচুয়ালি দুটো পাত দুটোর মধ্যে তড়িৎ বিভবের পার্থক্য, আমরা সেটাকে ডেল্টা ভি হিসেবেও লিখতে পারি, কিউ বাই ডেল্টা ভি হিসেবেও আমরা সেটাকে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিউ বাই ডেল্টা ভি, আমাদের এই মানটা সবসময়, তার মানে আমাকে কিউ এর মানটা বের করতে হবে, আর ডেল্টা ভির মানটা বের করলেই আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো যে সি ইকুয়াল টু কত হচ্ছে, আমরা সেটা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাকে তার জন্য কী করতে হবে দেখো, ভি ইকুয়াল টু তো আমরা জানি, আমরা কি জানি ভি ইকুয়াল টু এই ডেল্টা ভি ইকুয়াল টু আমরা তো জেনেছি যে ই ইন্টু এই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। ই ইন্টু পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব, ডেল্টা ভি ইকুয়াল টু মধ্যবর্তী দূরত্ব মানে কি, মধ্যবর্তী মানে ই ইকুয়াল টু পড়েছিলাম ডিভি বাই ডিএক্স, তো তাহলে এখানে ডিএক্স মানে কি, পাত দুটোর এখানে এক্সটা হচ্ছে পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আমরা এটা কি পড়েছিলাম, এটা তো অসম তড়িৎ ক্ষেত্রে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে পড়েছিলাম ই ইকুয়াল টু V1 বা ডেল্টা ভি করে দিলাম, পাত দুটো ডেল্টা ভি বাই এক্স, ঠিক আছে। এটা অসম তড়িৎ ক্ষেত্রে পড়েছিলাম, আর এটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে, এটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রের কথা আমি বিচার করছি, তার মানে আমি এই সূত্রটাকে কাজে লাগাবো, ঠিক আছে। এখানে এক্স ইকুয়াল টু কত, মধ্যবর্তী দূরত্বকে আমি ডি ধরেছিলাম, এখানে ডি লিখবো, ঠিক আছে। তাহলে আমাকে ডেল্টা ভি ইকুয়াল টু কত হবে দেখো, এক্সের জায়গায় আমি এখানে ডি লিখে দিই, ঠিক আছে। তো এখানে ই ইন্টু ডি হবে, তাহলে দেখো আমাকে ডেল্টা ভি ইকুয়াল টু ই ইন্টু ডি, তার মানে আমাকে এখানে ইর মানটাই শুধু নির্ণয় করতে হবে এইখান থেকে, দিলেই আমি কিন্তু পরপর ক্যালকুলেশন করতে পারবো। আমি এখানে বললাম যে পরপর কীভাবে এগিয়ে যাবো বললাম, এবারে কীভাবে এগাচ্ছি, এবারে সেইভাবে দেখতে থাকো, এইভাবেই কিন্তু পরীক্ষায় সলভ করতে হবে, ঠিক আছে। E1 এর মান দেখো, E1 এর মান কত হবে, এটা তো একটা পাত ধরো, ঠিক আছে, এটা তো একটা পাতের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা কতই জেনেছি, ই ইকুয়াল টু আমরা জেনেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যখন পড়েছিলাম সিগমা বাই টু, যে কোনো একটা মাধ্যম যদি আমরা ধরে নিই সেটা হবে সিগমা বাই টু এপসাইলন নট। এপসাইলন নটটা কি, এপসাইলন হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এপসাইলনটা এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, আর এটা হচ্ছে শুধু পারমিটিভিটি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, ঠিক আছে। শূন্য মাধ্যম বায়ু মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন নট দ্বারা আমরা সেটা লিখেছি, ঠিক আছে। এবারে দেখো তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো ইলেকট্রিক ফিল্ডের মান একই হবে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের মান একই হবে, আমরা সেটা লিখে দেবো দেখো সিগমা বাই টু এপসাইলন নট প্লাস সিগমা বাই টু এপসাইলন নট, ঠিক আছে। সিগমাটা কি, সিগমাটা হচ্ছে এর আধান ঘনত্ব, ক্ষেত্রফল আধান ঘনত্ব, ঠিক আছে। এবারে দেখো মানে পাতের ক্ষেত্রফল আধান ঘনত্ব, ঠিক আছে। এবারে দেখো, এবারে এই দুটোকে আমরা যখন যোগ করবো তখন কি হয়ে যাবে দেখো, সিগমা বাই এপসাইলন নট, ঠিক আছে। এবারে দেখো, এবারে সিগমা ইকুয়াল টু আমরা কি জানি, জানি আমরা যতটা পরিমাণ আধান আছে, মনে করলাম এই পাতের উপর আধান আছে কিউ বাই পাতের ক্ষেত্রফলটা আমি এখানে এ ধরেছিলাম, ঠিক আছে। আমি এখানে এ ধরেছিলাম মানে আমি এখানে এই লিখে দিচ্ছি, ঠিক আছে। সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, ঠিক আছে। আমি এখানে তাহলে কিউ বাই এ লিখে দেবো সিগমার জায়গায় ইন্টু এপসাইলন নট, ঠিক আছে। এবারে দেখো আমি যেভাবে এগাবো বলেছিলাম, ইর মান পেয়ে গেছি, তাহলে আমি এখানে ডেল্টা ভির মানটা এখানে পেয়ে যাবো, ডেল্টা ভি ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে ই নিট ইন্টু ডি, ঠিক আছে। তাহলে ই নিটের মান আমরা পেয়ে গেছি কিউ বাই এ এপসাইলন নট ইন্টু ডি,
এবারে দেখো এরপরে স্টেপ কী আছে, দেখো আমাদের বের করতে হবে তো সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা ভি, ঠিক আছে, এটাই তো আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে করতে হবে দেখো, তাহলে আমরা সি ইকুয়াল টু কী লিখবো, যে কিউ বাই ডেল্টা ভি, ডেল্টা ভির জায়গায় আমি এখানে মানটা বসিয়ে দেবো। দেখো কিউ বাই উপরে চলে যাবে কত না এ এপসাইলন নট বাই ডি, ঠিক আছে, কিউ কিউ কেটে যাবে, কিউ কিউ কেটে গেলে এটা হয়ে যাবে কত, আমরা এটা সাজিয়ে নিই এপসাইলন নট বাই ডি, সি ইকুয়াল টু তাহলে এপসাইলন নট বাই ডি, তাহলে এটাই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব। আচ্ছা আমি প্রথমে কিন্তু এবারে বলে দিই, প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে এখানে আমরা ডিস্টেন্সটাকে খুব ছোট নিয়েছিলাম, কেন লিখেছিলাম দেখো ধারকত্বের মানটা খুব বেশি পাওয়া যাবে, এখান থেকেই দেখো পাচ্ছি, এখানে ডির সঙ্গে সিটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, তার মানে আমরা ডিটাকে যদি কমাই সির মানটা অবশ্যই খুব বাড়তে থাকবে, ঠিক আছে, ঠিক সেই কার জন্যই আমি এখানে লিখেছিলাম যে ডির মানটাকে আমরা এই জন্যই খুব ছোটো নেবো, যাতে আমরা ধারকত্বটা অনেক বেশি পাই, ঠিক আছে। এবারে দেখো, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই যে আমরা এখানে ভিটাকে সারফেসের উপরে, যে কিউ ইকুয়াল টু সিভি গোলীয় ধারকের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু সিভি, ভিটাকে আমরা কি লিখেছিলাম যে এই গোলীয় পাতধারকের সারফেসের উপর, দেখো সেখানেও কিন্তু ভিটা কিন্তু ওই ডেল্টা ভি ছিল, সেটা কীভাবে এসেছিল, সেখানে ক্যালকুলেশনের সময় আমরা ডেল্টা ভিটাকে কী লিখেছিলাম, যে আমরা ইনফাইনাইট থেকে একটা আধানকেই সারফেসের উপর নিয়েছিলাম, এই জন্য আমরা লিখেছিলাম কি, মনে করলাম সারফেসের উপর যদি একটা বিন্দু, যদি এটা এ ধরে নিলাম, এই এ বিন্দুতে নিয়ে আসতে ভি এ মাইনাস ভি ইনফাইনাইট, এবারে ভি ইনফাইনাইটের মানটা তো জিরো হয়ে গেছিলো, ঠিক আছে, জিরো হয়ে গেছিলো, এই জন্য ভি এ হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে না, এখানে দেখো যে একটা প্লাস পাতের কাছে একটা মাইনাস পাত আছে, ঠিক আছে, প্লাস পাতের কাছে একটা মাইনাস পাত আছে, তাই জন্য আমরা সেই দুটো পাত দুটোর মধ্যে আমরা বিভব পার্থক্যটাকে এখানে ধরে নিচ্ছি, ঠিক আছে, এখানে আর ইনফাইনাইটের ব্যাপারটা আসছে না, ঠিক আছে। এবারে কি হচ্ছে দেখো, যে আমরা এই জন্যই সেখানে এটাকে ডেল্টা ভিটাকে মানে আমরা সারফেসের উপর একটা বিন্দুতে তড়িৎ বিভব ধরে নিয়েছিলাম, আর এখানে আমরা কিন্তু সেটাকে ধরতে পারবো না, এখানে ধরবো দুটো পাত দুটোর মধ্যে বিভব পার্থক্যকে, ঠিক আছে, বিভব পার্থক্যকে আমরা ধরবো, বুঝতে পারা গেল। এবারে আমরা এখান থেকে কিছু আইডিয়াও নিতে পারি যে এখানে ক্ষেত্রফলটাও যদি বাড়াই তাহলে ধারকত্বের মানটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সমান্তরাল পাতধারকের স্থিতিশক্তি, ঠিক আছে, সমান্তরাল পাতধারকের স্থিতিশক্তি। আচ্ছা আমরা প্রথমে একটু আইডিয়া নিয়ে নিই, তারপরে আমরা ক্যালকুলেশনের দিকে এগাবো। মনে করো দুটো পাত সমান্তরালভাবে আমরা রেখেছি, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে 1 নম্বর পাত, এটা হচ্ছে 2 নম্বর পাত। এবারে এই পাত থেকে আমাকে ক্ষুদ্র ডিকিউ আধান আনলাম, আমরা এই পাতে আনলাম, ঠিক আছে, ক্ষুদ্র ডিকিউ আধান এনেছি। দেখো ডিকিউ আধান আনলে তাহলে দেখো আমরা ডিকিউ পরিমাণ আধান এখান থেকে বের করে নিয়েছি, মানে দেখো প্লাস ডিকিউ পরিমাণ আধান যদি আমরা এখান থেকে বের করে নিই, তাহলে এখানে দেখো এখানে হবে প্লাস ডিকিউ প্রাথমিক ক্ষেত্রে, আর এখানে হবে দেখো মাইনাস ডিকিউ, ঠিক আছে, যেহেতু প্লাস ডিকিউ আধান বের করে নিয়েছি। এবারে দেখো আমরা আস্তে আস্তে ডিকিউ আধান এখানে আনতে দেখো আমরা যত প্রথমবারে আমরা ডিকিউ আধান আনলে আমাদের কিন্তু ততটা পরিমাণ কাজ করতে হচ্ছে না, ঠিক আছে, আমরা যখন পরপর ডিকিউ আধান আনতে থাকবে, এখানে তো প্লাস আধানের মান পরপর বাড়তে থাকবে, আর এখানে মাইনাস আধানের মানও পরপর বাড়তে থাকবে। দেখো প্লাস আধানের মান যখন এখানে পরপর বাড়তে থাকবে, তখন আমরা কিন্তু এখান থেকে আমাদের ডিকিউ আধান পরপর বের করতে কিন্তু প্রচুর পরিমাণে কার্য করতে হবে, কারণ কেন বলতো প্লাস ডিকিউ পরিমাণ আধান আমরা তারপর আমরা ডিকিউ পরিমাণ আধান তো প্রথম দিকে যখন বের করছিলাম এখানে তো প্লাস আধানের মানটা বাড়তে থাকছিল, পরপর যখন এটা বাড়াতেই থাকবো এখানে কিন্তু রিপারশন করতে থাকবে, দেখো কারণ এই পাতে যখন পরপর প্লাস আধানের মানটা তখন বাড়তে থেকে প্লাস আধানের মানটা এখানে তখন অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে, তো তারপর যখন আমরা এখান থেকে আবার সেই ডিকিউ আধান এই পাতের কাছাকাছি নিয়ে আসবো, তখন আমাদের কিন্তু তখন কিছু পরিমাণ কার্য করতে হবে, কেন না দেখো তখন বহিস্থজনিত দ্বারা কার্য করতে হবে, কারণ কেন দেখো তখন এদিকে রিপালসিভ ফোর্স ক্রিয়া করছে, কারণ ডিকিউ আধান যখন আমি এই পাতে নিয়ে আসবো এই পাতের দ্বারা তখন ওই ডিকিউ আধানের উপর বিকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে, আর এই পাতের দ্বারা এখানে মাইনাস আধান থাকার জন্য এখানে তো আকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে আমাদের তখন বহিস্থজনিত দ্বারা কাজ করতে হবে, তখন যখন আমরা এই পাত থেকে ডিকিউ আধান বের করে এই পাতে নিয়ে আসবো, মানে দ্বিতীয় পাত থেকে আমরা ডিকিউ আধান বের করে প্রথম পাতে নিয়ে আসবো, তখন আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এবারে সেই যে কার্যটা করব সেই কার্যটাই কিন্তু এই ধারকটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকছে, ঠিক আছে। তার মানে আমাদের প্রথমে ডিকিউ পরিমাণ আধান এই 2 নম্বর পাত থেকে 1 নম্বর পাতে নিয়ে আসতে কী পরিমাণ কার্য করতে হবে সেটাই আমাকে বের করতে হবে, দিলেই আমরা স্থিতিশক্তিটা পেয়ে যাব, ঠিক আছে। চলো আমরা সেটাই প্রথমে করি। তাহলে ডব্লিউ এক্সটার্নাল, ঠিক আছে, ডব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু আমরা কী পড়েছিলাম যে কিউ
ইন্টু ডেল্টা ভি, মানে ডেল্টা ভি মানে কি, এই দুটো পাত দুটোর মধ্যে যদি দূরত্ব আমি ডি ধরে নিই আর এদের মধ্যে বিয়োগ পার্থক্যটা যদি আমি ডেল্টা ভি ধরে নিই, তাহলে কিউ ইন্টু ডেল্টা ভি। ঠিক আছে, দেখো প্রথম টি ইকুয়াল টু জিরোর সময় কী হয়েছিল, টি ইকুয়াল টু জিরোর সময় না ছিল দুটো পাতে আধান, তাই জন্য আমরা কিউ ইকুয়াল টু সেখানে জিরো ছিল। ঠিক আছে, কিউ ইকুয়াল টু সেখানে জিরো ছিল, আর ডেল্টা ভি ইকুয়াল টু সেখানে কত ছিল না, জিরো ছিল। যে দুটো পাতে আধান ছিল না, সেহেতু দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য কত থাকবে, জিরোই থাকবে। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল টু শূন্য সময় দুটো পাত তো নিউট্রাল ছিল, তাই জন্য কিউ ইকুয়াল টু জিরো ছিল, ডেল্টা ভি ইকুয়াল টু জিরো ছিল। টি ইকুয়াল টু আমি যখন টি করে দিলাম, মনে করলাম টি ইকুয়াল টু আমি টি ড্যাশ ধরে নিলাম, টি ড্যাশ সময় আমরা কত পরিমাণ আধান দিয়েছি, ধরো মনে করলাম প্রথমে আমরা নিয়ে এসেছি যে কিউ ইকুয়াল টু কিউ ড্যাশ পরিমাণ আমরা আধান এখানে নির্দিষ্ট সময় একটা টি ড্যাশ ধরে নিয়েছি, টি ড্যাশ সময় আমরা কিউ পরিমাণ আধান টোটাল টু পাত থেকে দ্বিতীয় পাত থেকে প্রথম পাতে নিয়ে এসেছি, আর তখন ডেল্টা বিটাকে আমি ধরে নিয়েছি ধরো ভি ড্যাশ। ঠিক আছে, আর যখন আমি একটা নির্দিষ্ট পরিমাণ আধান কিউ পরিমাণ ধরো আমরা যে আধানটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে, ধরো ক্যালকুলেশনের খাতায় ধরো যখন দেওয়া থাকবে যে 2 কুলম আধান নিয়ে যদি আমরা এখানে নিয়ে আসি, তখন আমরা 2 কুলম আধান নিয়েই ক্যালকুলেশন করব। তো আমরা ধরো টি ইকুয়াল টু ধরো একটা নির্দিষ্ট সময় ক্যাপিটাল টি ধরে নিলাম, আর কিউ ইকুয়াল টু আমরা ক্যাপিটাল কিউ ধরে নিলাম, আর ডেল্টা ভি ইকুয়াল টু আমরা ডেল্টা ভি ধরে নিলাম। ঠিক আছে, ডেল্টা ভি ইকুয়াল টু আমরা ভি ধরে নিলাম। ঠিক আছে, মানে পাত দুটোর মধ্যে বিবর্ত করে আমরা তখন ভি ধরে নিলাম। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের পর তাহলে আমরা যখন ক্যাপিটাল কিউ পরিমাণ আধান 2 নম্বর পাত থেকে 1 নম্বর পাতে আনবো, তখন আমাদের কী পরিমাণ কৃতকার্য করতে হবে, এটাই আমাদের শেষমেশ নির্ণয় করতে হবে। কীভাবে এবারে করবো দেখো, কীভাবে করবো দেখো, এখানে কত হচ্ছে যে কিউ ইকুয়াল টু আমরা কী জানি, কিউ ইকুয়াল টু আমরা কী জানি যে সিভি। ঠিক আছে, আচ্ছা সরি, আচ্ছা এবারে কী করবো দেখো, আচ্ছা আমরা কিন্তু প্রথমে এখানে কিন্তু ডিকিউ পরিমাণ আধান নিয়েছি, তাই এই জন্য আমরা এখানে ডিকিউ পরিমাণই লিখবো। ঠিক আছে, আর এটাকে আমরা ডি ডব্লিউ এক্সটার্নে নিলাম, মানে আমি যখন ক্ষুদ্র পরিমাণ প্রথমে যখন ডিকিউ পরিমাণ আধান নিয়ে আছি, সেক্ষেত্রে আমরা প্রথমে যখন নির্ণয় করবো তখন আমরা ডি ডব্লিউ ইকুয়াল টু ডিকিউ ইন্টু ডেল্টা ভি লিখেছি। ঠিক আছে, আচ্ছা ডেল্টা ভিটাকে আমি এখানে ভি লিখেছি, যেহেতু আমি এখানে ভি লিখে দেবো। ঠিক আছে, ডেল্টা ভি ইকুয়াল টু ভি লিখে দিলাম। ঠিক আছে, এবারে দেখো, এবারে ভি ইকুয়াল টু আমরা কী জানি, দেখো কিউ ইকুয়াল টু তো আমরা কী জানি যে সিভি, সিভি তো জানি। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি লিখতে পারি, তাহলে এখানে আমি কিউ বাই সি লিখে দেবো, কিউ বাই সি ডি কিউ। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা টোটালটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন মারবো, ডব্লিউ এক্সটার্নাল টোটালটার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন মারবো। তো কত হবে দেখো তখন, যে 1 বাই সিটা তো ধ্রুবক, তাই 1 বাই সিটা তো বাইরে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, 1 বাই সিটা বাইরে বেরিয়ে আসবে, আর ভিতরে পড়ে থাকবে দেখো কত, কিউ ডি কিউ। আর ইন্টিগ্রেশনটা কত মারবে দেখো, আমরা প্রথমে 0 পরিমাণ আধান ছিল, আমরা শেষমেশ কত করেছি না ক্যাপিটাল কিউ পরিমাণ করেছি, ইন্টিগ্রেশনটা 0 থেকে আমরা ক্যাপিটাল কিউ মারবো। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনটা মারলে এখানে কত হবে দেখো, যে কিউ স্কোয়ার বাই 2, 0 থেকে কিউ পর্যন্ত এখানে আমি ইন্টিগ্রেশনের লিমিট রাখবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, হাফ কিউ স্কোয়ার বাই সি, এটাই ক্যালকুলেশন করলে তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ কিউ স্কোয়ার বাই সি। আচ্ছা এটাই হচ্ছে, কিন্তু আমি যদি স্থিতিশক্তি ধরে নিই, তাহলে ইউ ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু হাফ ডব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। আচ্ছা আমরা এই সূত্র থেকে এই সূত্রে এবার ট্রান্সফার করে নিতে পারি। দেখো এই সূত্র থেকে এক একটা মান বসে, দেখো আমরা ধরে নিলাম যে ইউ ইকুয়াল টু ধরো প্রথমে লিখলাম হাফ কিউ স্কোয়ার বাই সি, আমরা এই সূত্রটাকে যখন এই সময় ক্যালকুলেশন করবো, তখন কত হবে, এই সূত্রটা এখানে কিউ এর জায়গায় ক্যাপিটাল কিউ হয়ে যাবে, সি ইকুয়াল টু ভি হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে কি হচ্ছে দেখো, যে কিউ এর জায়গায় আমরা এখানে সিভি লিখে দেবো, কিউ এর জায়গায় ক্যাপিটাল কিউ এর জায়গায় সিভি লিখে দেবো, হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি। ঠিক আছে, তখন কত হবে যে হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, আরেকটা দেখো, আমরা যদি এখানে যদি সি এর জায়গায় যদি মান রাখি যে কিউ বাই ভি, তখন কোন সূত্রটা আসবে। আচ্ছা এখানে একটা সূত্র করে দিই, আমরা কিন্তু গলীয় ধারকের ক্ষেত্রে আমরা কিন্তু এটাই কিন্তু করেছিলাম। ঠিক আছে, দেখো সেক্ষেত্রে কী হবে দেখো, যে ইউ ইকুয়াল টু তো প্রথমে হাফ কিউ স্কোয়ার বাই সি, তাহলে আমরা এখানে সি এর জায়গায় কী লিখবো, যে এখান থেকে কিউ বাই ভি। ঠিক আছে, সেটা লিখে দেবো যে হাফ, তাহলে কত হবে দেখো, হাফ কিউ বাই ভি, তখন কত হয়ে যাবে দেখো, হাফ কিউ ভি। ঠিক আছে, তাহলে ইউ ইকুয়াল টু হাফ কিউ ভি, তাহলে এটাই হচ্ছে, তাহলে তিনটা সূত্র এখানেও পেলাম। তাহলে দেখো আমাদের যে কোনো একটা মান দেওয়া থাকে, যে কোনো দুটো মান দেওয়া থাকলে আমরা স্থিতিশক্তির মানটা ক্যালকুলেশন করে সহজেই বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো,
আচ্ছা, আমরা সমান্তরাল পাত ধারক এটাকে বললাম যে আমরা একটা আয়তকার বা বর্গাকার পাত ধরে আমরা এটা করছি, আমরা কিন্তু একটা গোলীয় ভাবে এটাও কিন্তু একটা সমান্তরাল পাত ধারক, ঠিক আছে, এটাও কিন্তু একটা সমান্তরাল পাত ধারক, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এদের মধ্যে আমি যখন ধারকত্বটা নির্ণয় করবো তখন কি আমরা ধারকত্বের সূত্র কি পড়েছি দেখো, আমরা আগেই পড়েছি যে এটা সি ইকুয়াল টু এপসাইলন আলফা নয় সরি এ এপসাইলন নট বাই ডি, ঠিক আছে, এইটা আমরা পড়েছি। তো এক্ষেত্রে আমরা যদি এটা তো গলীয় তল, তো এক্ষেত্রে আমি যদি ব্যাসার্ধটা এই দুটোর ক্ষেত্রেই কিন্তু ক্ষেত্রফল তো সমান হয় বলেছি, তার মানে এখানে ব্যাসার্ধটা দুটোর ক্ষেত্রে ইকুয়াল হবে, ঠিক আছে। তো ব্যাসার্ধটা ইকুয়াল হবে, আমরা ব্যাসার্ধটাকে যদি আর ধরে নিই তাহলে কিন্তু এর জায়গায় আমরা এখানে বসাবো এপসাইলন এ ইকুয়াল টু বসাবো কিন্তু পাই আর স্কোয়ার এপসাইলন নট বাই মধ্যবর্তী দূরত্বটাকে আমি ডি ধরেছি, ডি লিখবো, ঠিক আছে। তো আমরা এইভাবেও যদি ক্যালকুলেশনের সময় দেয় তাহলে আমরা সেক্ষেত্রেও কিন্তু নির্ণয় করতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ধারকত্বটাকে নির্ণয় করতে পারি, এটাও কিন্তু একটা সমান্তরাল পাত ধারক, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমরা আর একটা জিনিস পড়ে নেব, আর একটা জিনিস শুধু পড়বো যে সমান্তরাল পাত ধারকের জন্য একটা পাতের জন্য অপর পাতের উপর কি পরিমাণ বল প্রযুক্ত হয়, ঠিক আছে। দেখো আমরা সেটা করব। সমান্তরাল পাত ধারকের জন্য একটি পাতের ওপর অপর পাত দ্বারা প্রযুক্ত বল, ঠিক আছে। দেখো প্রযুক্ত বল এটাও কিন্তু আমরা এখান থেকেও কিন্তু প্রবলেম আসে। দেখো কীভাবে নির্ণয় করব, দেখো সমান্তরাল পাত ধারক প্রথমে আঁকবো, একদম ইজি জিনিস, এটা একদম পুরো কনসেপ্ট থেকে এগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখলেই এগুলো কিন্তু হয়ে যাবে। দেখো সমান্তরাল পাত ধারক করে নিয়েছি, দেখো সমান্তরাল পাত ধারককে মনে করলে আমরা এটাকে ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম, ঠিক আছে, ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলে দেখো এটা এখানে প্লাস আধান চলে আসবে চার্জিংয়ের সময়, আর এখানে ধরো এখানে মাইনাস আধান চলে আসবে, ঠিক আছে, মাইনাস আধান চলে আসবে, ঠিক আছে। এবারে দেখো এই পাতটাকে আমরা 2 নম্বর পাত দিয়ে দিলাম নাম, আর এই পাতটাকে 1 নম্বর পাত দিয়ে দিলাম। দেখো 2 নম্বর পাত দ্বারা 1 নম্বর পাতের উপর প্রযুক্ত বল কত হবে, 2 নম্বর পাতের দ্বারা 1 নম্বর পাতের ওপর প্রযুক্ত বল কত হবে। দেখো একদম ইজি, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা ই ইকুয়াল টু এফ ইকুয়াল টু কত জেনেছি, ই ইন্টু কিউ জেনেছি, ই ইন্টু কিউ কি দেখো আমি আরেকবার এখানে মনে করিয়ে দিই, এটা ই ইন্টু কিউ দেখো কি, ধরো মনে করে এখানে একটা প্লাস আধান আছে, প্লাস আধান থেকে তো ইলেকট্রিক ফিল্ড এরকম সৃষ্টি হয়েছে, মনে করো সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা হচ্ছে কত না ই। এবারে এই ইলেকট্রিক ফিল্ডে একটা আধান যদি স্মল কিউ পরিমাণ থাকে তাহলে তার উপর প্রযুক্ত বলটা কত হবে না ই কিউ, ঠিক আছে, প্রযুক্ত বল এ ইকুয়াল টু এই কিউ আধানের উপর স্মল কিউ আধানের উপর প্রযুক্ত বলটা হবে এ ইকুয়াল টু ই কিউ, ঠিক আছে, বলে দিলাম। এবারে দেখো তাহলে দেখো 2 নম্বর পাত দ্বারা 1 নম্বর পাতের উপর প্রযুক্ত বল কত হবে, দেখো এই পাতে টোটাল আধান কত আছে আমাকে তাহলে নির্ণয় করতে হবে। মনে করো এই পাতে টোটাল আধান কত আছে না, বা আমি ধরে নিলাম এই পাতের আধান ঘনত্বটা হচ্ছে ক্ষেত্রফল আধান ঘনত্ব সিগমা, আর এই পাতের ক্ষেত্রফল আধান ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে 2 নম্বর পাত দ্বারা 1 নম্বর পাতের উপর প্রযুক্ত বলটা কত হবে, দেখো এ ইকুয়াল টু আমরা এখান থেকে ডিরেক্টলি লিখবো যে ই ইন্টু কিউ লিখবো, ঠিক আছে। ইটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্র প্রাবল্য, তাহলে একটা পাতের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হয় আমরা সেটা তো জেনেছি যে সিগমা ইকুয়াল টু ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট, মানে যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে ধরে নিয়েছি, আর যদি শূন্য মাধ্যমে ধরতাম তাহলে শুধু এই এপসাইলনটাকে আমি 1 করে দিতাম, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা মাধ্যম ধরেছি তাই জন্য এপসাইলন নট লিখেছি, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট ইন্টু কিউ এর জায়গায় কি লিখবো, দেখো কিউ এর জায়গায় লিখবো আমরা মনে করলাম যে এই পাতে ধরো কিউ পরিমাণ আধান আছে, আমি ধরেই নিলাম যে কিউ পরিমাণই আধান আছে, ঠিক আছে, কিউ পরিমাণ আধান থাকলে কিউই লিখবো, ঠিক আছে। এবারে দেখো সিগমা কি, সিগমা হচ্ছে দেখো এই পাতের জন্য
এই পাতের উপর প্রযুক্ত বল। এই সিগমাটা তাহলে হচ্ছে কি এই পাতের উপর ক্ষেত্র আধান ঘনত্ব, ঠিক আছে। তো এই পাতে আধান কত আছে, এই পাতে যদি কিউ আধান থাকে এই পাতেও তো কিউ আধান থাকবে, এই পাতে প্লাস কিউ আধান আছে এই পাতে মাইনাস কিউ আধান থাকবে, কিন্তু আধানের পরিমাণটা তো সমান থাকবে, ঠিক আছে। তো সিগমা ইকুয়াল টু আমরা কি লিখবো, যে কিউ বাই ক্ষেত্রফলটাকে আমি যদি এ ধরে নিই, তাহলে ক্ষেত্রফলটাকে আমি যদি এ ধরে নিই, তো দুটো ক্ষেত্রফল সমান হবে, এ ধরে নিই। তো সেই কিউ বাই এ, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ 2 এপসাইলন নট ইন্টু এই যে কিউ, ঠিক আছে। এবারে দেখো এটাকে যখন আমরা করবো তখন এটা হচ্ছে কিউ স্কোয়ার 2 এ এপসাইলন নট, ঠিক আছে। তাহলে এ বিকল্প হচ্ছে, এটাই হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যখন প্রবলেম করতে দিবে, প্রবলেম যখন আমাদেরকে দিবে, তখন যদি কিছু না বলা থাকে আমরা কিন্তু এটা শূন্য মাধ্যম ধরে নিব, শূন্য মাধ্যম ধরে নিয়ে এই যে এপসাইলন এর মানটাকে আমি এখানে 1 লিখে দেবো, ঠিক আছে। তখন সূত্রটা মানে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কত হবে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে কত হবে, প্রযুক্ত বলটা এ ইকুয়াল টু কিউ স্কোয়ার 2 এ এপসাইলন নট, ঠিক আছে। আর আমি এটা প্রযুক্ত বল বললাম, শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধারকত্বটাও কত হবে, ধারকত্ব সি ইকুয়াল টু কত হবে, যে আমরা সেখানে কী লিখেছিলাম দেখো, সেক্ষেত্রে লিখেছিলাম যে সি ইকুয়াল টু এপসাইলন এ এপসাইলন নট বাই ডি, ঠিক আছে। সমান্তরাল পার্থক্যের ক্ষেত্রে ধারকত্বটা, তাহলে সেক্ষেত্রে ওই সিগমা ইকুয়াল টু শূন্য মাধ্যমের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করবো এটার মান 1 বসিয়ে দেবো, তখন হয়ে যাবে এ এপসাইলন নট বাই ডি, ঠিক আছে। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধারকত্বটা এটা হবে, আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে তাদের উপর প্রযুক্ত বলটা কত হবে না এত হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যে আমরা আমরা এখানে যে নির্ণয় করেছিলাম না যে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে স্থিতিশক্তি, সেক্ষেত্রে তো আমরা এই 3টা সূত্র নির্ণয় করেছিলাম, এই 3টা সূত্রকে আমরা আরেকটু ক্যালকুলেশন করে এগিয়ে যেতে পারি, ঠিক আছে। যদি প্রবলেম সেরকম দিয়ে দেয় তো আমরা আরেকটু ক্যালকুলেশন করে এগিয়ে গেলে আমরা সুবিধার জন্য করে দিচ্ছি সেটা, ঠিক আছে। তো 3টা সূত্র কিন্তু এটাই, এখান থেকে আরেকটু যদি ক্যালকুলেশন করে এগিয়ে যাই তখন আমরা কী পাবো, দেখো আমরা এখানে নিচে একটু ক্যালকুলেশন করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। দেখো বুঝতে অসুবিধা হবে না নিশ্চয়ই। দেখো ইউ ইকুয়াল টু আমরা কী লিখেছিলাম, হাফ সিবি স্কোয়ার, এইখান থেকে আমরা করে দিচ্ছি। দেখো যে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে সি ইকুয়াল টু আমরা কী জানি, সির মানটা আমরা এখানে বসিয়ে দেবো এপসাইলন এ এপসাইলন নট বাই ডি, ঠিক আছে। আর ভি ইকুয়াল টু কী লিখবো, দেখো আমরা ভি ইকুয়াল টু কী জানি, ই ইন্টু ডি, আমরা সমান্তরাল পাতধারকের প্রমাণের সময় করেছি এটা, আমরা আর বলবো না কেন কী করে এটা এসছে, ঠিক আছে। তো একবারে দেখো আমরা ভির জায়গায় বসিয়ে দেবো, দেখো ই ইন্টু ডি হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে এখানে যখন ক্যালকুলেশন করে যাবো এটা কত হচ্ছে, দেখো হাফ এপসাইলন এ এপসাইলন নট ই স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি, ঠিক আছে। তো কত হবে দেখো, হাফ এপসাইলন এ এপসাইলন নট ই স্কোয়ার ডি, ঠিক আছে। হাফ এপসাইলন এ এপসাইলন নট ই স্কোয়ার ডি, তাহলে স্থিতিশক্তির সূত্রটা হচ্ছে এটা। আমরা এটা জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এগিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। আমাদের যখন ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটা এগিয়ে দিলাম, যখন মান দেওয়া থাকবে এইগুলোর মধ্যে যখন মান দেওয়া থাকবে তখন আমরা সহজেই নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা আজকে 3টা জিনিস পড়লাম। দেখো আমরা প্রথমে সমান্তরাল পাতধারকটা কী জানলাম, তারপরে আমরা তার উপর সমান্তরাল পাতধারকের ধারকত্বটা কত হয় সেটা আমরা জানলাম, তারপরে সমান্তরাল পাতধারকের স্থিতিশক্তিটা কত হয় জানলাম, আর সমান্তরাল পাতধারকের জন্য একটি পাতের জন্য অপর পাতের উপর প্রযুক্ত বল, ঠিক আছে। আচ্ছা আমি এখানে নির্ণয় করলাম, দেখো 2 নম্বর পাতের জন্য 1 নম্বর পাতের উপর কত বল প্রযুক্ত সেটা নির্ণয় করলাম, ঠিক সেই রকমই একই রকমভাবেই 1 নম্বর পাতের জন্য 2 নম্বর পাতের উপর কত বল প্রযুক্ত হবে তার মানটাও কিন্তু ঠিক সেই একই পরিমাণ হবে। এই পাতের জন্য শুধু পার্থক্য হলো এটাই যে এই পাতের জন্য এই পাতের উপর কি আকর্ষণ বল মানে এই দিকে বল প্রযুক্ত হবে, আর এই পাতের জন্য এই পাতের উপর আকর্ষণ বল মানে এই দিকে প্রযুক্ত হবে, ঠিক আছে। এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, আর কিছু নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।